রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ ভবন ভাঙতে ৬ মাসের সময় বেঁধে দিলেন আপিল বিভাগ। নৌবাহিনীতে যোগ হচ্ছে সাবমেরিন নবযাত্রা ও জয়যাত্রা। কিছুক্ষণ পর প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধন। বাড়বে সক্ষমতা, কমাবে জঙ্গি ঝুঁকি, মত বিশেষজ্ঞদের। নানা ব্যবস্থার পরও যুক্তরাজ্যে বিমানে সরাসরি পণ্য পরিবহনে ওঠেনি নিষেধাজ্ঞা। রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। কার্গো ভিলেজে দুর্নীতির অভিযোগ ব্যবসায়ীদের। ফরমালিন যাচাইয়ে রাজধানীর কাঁচা বাজারগুলোতে নেই কোনো ব্যবস্থা। নজরদারি নিয়ে সাধারণ মানুষের অসন্তোষ। অকেজো মেশিন বদলানোর আশ্বাস মেয়রের। এবং কুমিল্লা সিটি নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে পক্ষে বিপক্ষে অবস্থান 2 মেয়র প্রার্থীর। পরিস্থিতি বিবেচনায় কমিশন সিদ্ধান্ত নেবে, প্রত্যাশা বিশ্লেষকদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ ভবন ভাঙতে 6 মাসের সময় বেঁধে দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত 5 মার্চ বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি বিজিএমইএ এর বহুতল ভবন ভাঙতে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনটি খারিজ করে দেন আপিল বিভাগ। এরপর গত 9 মার্চ ভবন ভাঙতে 3 বছর সময় চেয়ে আবেদন করে বিজিএমইএ। সময় আবেদনের শুনানি শেষে আজ এ আদেশ দিলেন আপিল বিভাগ। দর্শক, এই মুহূর্তে হাইকোর্ট প্রাঙ্গণে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল, হাইকোর্ট বিজেপি ভবন ভেঙে ফেলতে নির্দেশ দিয়েছিল, তো এই 2001 সালের রায়ের বিরুদ্ধে বিজেপি কর্তৃপক্ষ আপিল দীর্ঘ শুনানি সালের 6 জুন মূলত হাইকোর্ট ভেঙে ফেলে 90 যে রায়টি, তো সেই রায় রিভিউ আবেদনটি খারিজ হয়ে যায়, অর্থাৎ বিজিএমই ভবনটি ভাঙতেই হচ্ছে বলে আপিল বিভাগ রায় দিয়েছিলেন। তবে একটি বিষয়ের জটিলতা তৈরি হয়, যেহেতু হাইকোর্ট বিভাগ বিজিএমই ভবন ভাঙতে 90 দিনের সময় বেঁধে দিয়েছিলেন এবং বিজিএমই কর্তৃপক্ষ বলছে যে ওই ভবনে অর্থাৎ 16 তলা ভবনে শুধু বিজিএমই বা পোশাক রপ্তানিকারকদের অফিস নয়, বরং বিভিন্ন তলায় আরো বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিস রয়েছে, যেই কারণে তাদেরকে এই পুরো ভবনটি খালি করতে 3 বছর সময় লাগবে। তো গত বৃহস্পতিবারই মূলত বিজিএমইর আইনজীবীরা তারা এই আবেদনটি আপিল বিভাগে জমা দিয়েছিলেন। তো আজকে শুনানি হয়েছে। তো আদালত বেশ কিছু মন্তব্য করেছেন। আদালত বলেছেন 2016 সালের 6 জুন আপিল বিভাগ বিজিএমই ভবন ভাঙতে রায় দিয়েছিল, এরপরে কেন ভবনটি সরানো বা ভবনে থাকা অফিসগুলো সরানোর কোনো পদক্ষেপ কেন নেওয়া হয়নি, সেই বিষয়গুলো আদালত প্রশ্ন রেখেছেন এবং বলেছেন যেহেতু বিজিএমই একটি সময় আবেদন করেছে এবং ওই 16 তলা ভবনে আরো অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিস রয়েছে, সবকিছু বিবেচনা করে আদালত বিজিএমই ভবনকে 6 মাসের সময় বেঁধে দিয়েছেন এবং বলা হয়ে চলে যে দীর্ঘ 16 বছর আইনি প্রক্রিয়া শেষে এখন রাজধানীর হাতিরঝিলের বিজিএমই ভবনটি ভাঙতেই হচ্ছে এবং এর ছাড়া আর কোনো আইনি পথ খোলা নেই বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল সুপ্রিম কোর্ট থেকে বিজিএমই ভবন ভাঙার রিভিউ রায়ের বিষয়ে সবশেষ খবর। দর্শক, সহকর্মী আফজাল হোসেন জানাচ্ছিলেন রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণ থেকে বিজিএমইএ ভবন ভাঙার সবশেষ খবরাখবর। নৌবাহিনীর জন্য চীন থেকে কেনা 2টি সাবমেরিনের উদ্বোধন করতে সকালে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া তিনি চট্টগ্রাম নগরীর পানি সমস্যা সমাধানে 1875 কোটি টাকা ব্যয়ে স্থাপিত প্রতিদিন 14 কোটি লিটার পানি সরবরাহ প্রকল্পেরও উদ্বোধন করবেন। বাংলাদেশ নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে রূপ দেয়া এবং 2030 সালের মধ্যে ফোর্সেস গোল অর্জনের জন্য দীর্ঘদিন ধরে সাবমেরিন সংযুক্তির চেষ্টা করছিল সরকার। এরই ধারাবাহিকতায় গত 22 জানুয়ারি চীন থেকে 2টি সাবমেরিন আনা হয়। জয়যাত্রা এবং নবযাত্রা নামে এ 2টি সাবমেরিন আজ আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী নৌবাহিনীর হাতে তুলে দেবেন। বিএনএস ঈশা খাঁ নৌঘাটিতে সাবমেরিন দুটির কমিশনিং সম্পন্ন হবে। এছাড়া কর্ণফুলী নদী থেকে সংগৃহীত পানি পরিশোধনের মাধ্যমে চট্টগ্রাম নগরীতে সরবরাহের লক্ষ্যে কর্ণফুলী শোধনাগার 1 এবং শেখ হাসিনা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টেরও উদ্বোধন করার কথা রয়েছে। দেশের সমুদ্র সম্পদ ও সীমানা রক্ষায় নৌবাহিনীতে সাবমেরিন যুক্ত হওয়ায় সশস্ত্র বাহিনী ত্রিমাত্রিক শক্তিতে রূপান্তর হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এতে দেশ রক্ষায় তাদের সক্ষমতা আরও বাড়বে বলে মনে করেন তারা।
এছাড়া সাবমেরিন যুক্ত করার বিষয়টি সব অপশক্তি ও জঙ্গি ঝুঁকি থেকেও দেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত তাদের। প্রশ্ন শেষের রিপোর্ট। দেশের স্থলভাগের চেয়েও দ্বিগুণ বড় সমুদ্র অঞ্চল যুক্ত হয়েছে বাংলাদেশের সীমানায়। এতে দেশের সমুদ্র সম্পদ ও সীমানা রক্ষায় উপযুক্ত সরঞ্জাম নির্ভর নৌবাহিনীর প্রয়োজনীয়তা দেখা দিলেও সক্ষমতার দিক থেকে এখনো পিছিয়ে নৌবাহিনী। এ অবস্থায় সমুদ্র সীমায় তেল অনুসন্ধান কিংবা মৎস্য সম্পদ রক্ষা কার্যক্রম নির্বিঘ্ন করতেই যুক্ত করা হয়েছে অত্যাধুনিক সাবমেরিন। বিশেষজ্ঞদের মতে নিজ দেশের প্রাকৃতিক সম্পদ ও সীমানা সুরক্ষায় নৌবাহিনীর সক্ষমতা কয়েক গুণ বাড়বে। লাইন্স অফ কমিউনিকেশনের মাধ্যমে আমাদের যে বহির্বাণিজ্য আমদানি রপ্তানি তার সিংহভাগ এটা দিয়ে হয়, যার ফলে কার্যকারিতা ছিল দ্বিমাত্রিক নৌবাহিনীর এটা অনেক গুণে বেড়ে যাবে এই সাবমেরিন যুক্ত হওয়ার ফলে। সমুদ্র সম্পদ রক্ষা করার জন্য যে প্রতিরক্ষা ব্যবস্থা থাকা উচিত এটি এখনো অনেক কম। তো বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ তো একসাথে সামরিক সরঞ্জাম কিনতে সক্ষম হয় না। তবে এই সাবমেরিনের যে নতুন সংযুক্তি এটি বাংলাদেশকে একটি নতুন আত্মমর্যাদা দিল। নৌবাহিনীর জন্য চীন সরকারের তৈরি করা নবযাত্রা ও জয়যাত্রা নামে ডিজেল ইলেকট্রিক সাবমেরিন দুটি টর্পেডো ও মাইন দ্বারা সুসজ্জিত উল্লেখ করে বিশেষজ্ঞরা বলেন এটি শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও সাবমেরিন আক্রমণে সক্ষম। যেহেতু বাংলাদেশ এখন বাড়ছে, স্বার্থ রক্ষার জন্য তো আপনার সক্ষমতা অর্জন করতে হবে। যদি ব্যয় আপনি না করেন, বিদেশি অপশক্তি জঙ্গি শক্তি এগুলো আপনার এলাকা দখল করে ফেলবে। কতটা ঝুঁকি এবং কতটা সামর্থ্যতা, এটার সাথে যে একটা ব্যালেন্স তৈরি করা সেটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। টর্পেডোতে সেই জাহাজ অ্যাটাক করবে, মাইন লে করবে, যে সমুদ্র পথ আছে সেই পথটাকে বন্ধ করে দেওয়া, এবং এটা কিছু অ্যান্টি সাবমেরিন ক্যাপাবিলিটি আছে যাতে করে সে অন্য সাবমেরিনকেও ডিটেক্ট করতে পারবে। 2013 সালের নভেম্বরে চীনের সাথে G2G চুক্তির পর গত বছরের নভেম্বরে সাবমেরিন দুটি বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে চীন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ৭১-এর 25 মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞে নিহতদের স্মরণে গণহত্যা দিবস পালনের প্রস্তাব জাতীয় সংসদে গৃহীত হয়েছে। গতকাল এই প্রস্তাবের উপর প্রায় 7 ঘণ্টা সাধারণ আলোচনা শেষে সংসদের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 56 জন সংসদ সদস্য এই আলোচনায় অংশ নেন। এর আগে সংসদে প্রস্তাবটি উত্থাপন করেন ফেনী 1 আসনের সংসদ সদস্য শিরিন আখতার। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি এই মহান সংসদ কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। দীর্ঘ ৪৫ বছর পর হলো ইতিহাসের দায়মোচন। স্বাধীন দেশের সংসদে গৃহীত হলো 25 মার্চকে গণহত্যার প্রস্তাব। এর আগে শনিবার বিকেলে সংসদে কার্যপ্রণালী বিধির 147-এর আওতায় প্রস্তাবটি উত্থাপন করেন ফেনী 1 আসনের সংসদ সদস্য শিরিন আখতার। গণহত্যার নির্মম শিকার বাঙালি ও বিশ্বের সকল গণহত্যার মানুষের পক্ষ থেকে সংসদে এই প্রস্তাব পেশ করছি, 25শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালন করা হোক। পরে এই প্রস্তাবে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন সংসদ সদস্যরা। প্রথম বিশ্বযুদ্ধে 20 মিলিয়ন লোক মৃত্যুবরণ করেছিল, যুদ্ধের অনেক দিন ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 55 মিলিয়ন, ভিয়েতনামে 3.5, বাংলাদেশে 3 মিলিয়ন। পাকিস্তান বাহিনীর অধিনায়ক নিয়াজি যে নাকি সারেন্ডার করেছে, বিট্রায়াল অব ইস্ট পাকিস্তান গ্রন্থে মন্তব্য করেছেন 25 মার্চের সামরিক অভিযান বুখারা ও বাগদাদে চেঙ্গিস খান ও হালাকু খানের গণহত্যার চেয়েও ভয়ঙ্কর ছিল। এটা তাদের ওন অ্যাডমিশন। তারপরেও তারা বলে যে না, এখানে গণহত্যা হয় নাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হয়, ঠিক তেমনি ভাবে এই 25 মার্চ একদিন সারা দুনিয়ায় জেনোসাইড হিসাবে, গণহত্যা দিবস হিসাবে পালিত হবে। আওয়ামী লীগ ছাড়াও সাধারণ আলোচনায় অংশ নেন অন্য রাজনৈতিক দলের সংসদ সদস্যরা। যুদ্ধ অপরাধের জল্লাদ পাই আমরা মাঠে, কিন্তু হুকুমদাতাও কিন্তু অপরাধী। 1971 সালে বাংলাদেশের মানুষের উপর যে গণহত্যা সংঘটিত হয় তা বিশ্বে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। সংসদ সদস্যরা বলেন গণহত্যা দিবস ঘোষণা হলে তা নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস পৌঁছে দেবে। নতুন প্রজন্মের জন্য এই প্রস্তাবটা অত্যন্ত জরুরি, যে প্রস্তাবটা আমরা নিতে যাচ্ছি। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ গণহত্যা দিবসের যৌক্তিকতা তুলে ধরেন। বাঙালি জাতিকে আমাদের মুছে দিতে চেয়েছিল, তাই এটা গণহত্যা, এবং আমার বিশ্বাস এই সংসদে এটা পাশ হবে। শুধু আজকে নয়,
আন্তর্জাতিকভাবে নিশ্চয়ই একদিন স্বীকৃতি লাভ করবেই। সবশেষে এ প্রস্তাবকে সমর্থন জানিয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 25শে মার্চকে গণহত্যা দিবস ঘোষণা করা হোক এবং আন্তর্জাতিকভাবে এ দিবসের স্বীকৃতি আদায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হোক। এই প্রস্তাবকে সর্বান্তকরণে সমর্থন আমি জানাই। সংসদে প্রস্তাবটি গৃহীত হবার পর এখন নিয়ম অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাহী বিভাগ। যে গণহত্যা তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। দশম জাতীয় সংসদের 14তম সমাপনী অধিবেশনে 25শে মার্চ গণহত্যার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাকিস্তান এখনো অপপ্রচারে লিপ্ত। তিনি বলেন, অতীতে কোনো ধরনের ষড়যন্ত্র বরদাস্ত করা হয়নি, ভবিষ্যতেও করা হবে না। যারা দেশের মানুষ হত্যা করেছে, মানুষকে ধর্ষণ করেছে, মেয়েদেরকে যারা অগ্নিসংযোগ করেছে, যারা এদেশের মানুষকে লুটপাট করেছে, তারা এখনো বিশ্বব্যাপী তারা আমাদের বিরুদ্ধে বদনাম করে বেড়ায়। আমরা স্বাধীন দেশ, ইনশাল্লাহ স্বাধীন দেশ হিসেবে আমরা আরো উন্নত হব, আমার দেশের মানুষ উন্নত হবে, আর তাদের ষড়যন্ত্রের কাছে কখনোই বাঙালি নতি স্বীকার করেনি, ইনশাল্লাহ করবে না। আমি বিরোধী দলের নেতাকে ধন্যবাদ জানাই যে একটি বিষয়, একটা বিরাট পরিবর্তন। এক সময় এই জাতীয় সংসদে কথা বলা যেত না, থাকা যেত না, এখানে খিস্তি খাওয়ার হতো, নোংরা কথা বলা হতো, জঘন্য ভাষায় গালিগালাজ চলতো, এমন একটা জঘন্য পরিবেশ সৃষ্টি ছিল যখন এই বিএনপি জামাত এই পার্লামেন্টে ছিল। সংবাদপত্রের মালিক হচ্ছে সব বেসরকারি, কাজে বেসরকারি মালিকরা তারা কি করবেন না করবে এটা তাদের উপর নির্ভর করে। তারপর ওয়েস্ট বোর্ড আমরা দিচ্ছি না, আবার নতুন ওয়েস্ট বোর্ডের ব্যবস্থা ইতিমধ্যে চলমান। সময় সংবাদে আরো থাকছে, ঝোড়ো হওয়ার কারণে কক্সবাজার সহ দেশের সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত অব্যাহত। জাহাজ চলাচল বন্ধ থাকায় 5 শতাধিক পর্যটক আটকা পড়েছেন সেন্ট মার্টিনে। ফলের মৌসুম ছাড়া বছরের অন্যান্য সময়ে কাঁচা বাজারগুলোতে খাদ্যে ফরমালিন বা রাসায়নিক পরীক্ষা এখন আর হয় না। মনিটরিং এরও কোনো ব্যবস্থা নেই। তাই ভোক্তারা আসলে কি খাচ্ছে এবং তা কতটুকু নিরাপদ সে প্রশ্ন থেকে যাচ্ছে আড়ালেই। তাই বাজারগুলোতে খাদ্যে ফরমালিন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক শনাক্তের ব্যবস্থা আবারও জোরদার করার কথা জানালেন ভোক্তারা। সেলিয়া সুলতানার রিপোর্ট। এখন যে কোনো ফলই কিনেন না, আপনি যে কোনো ফল কিনেন ওই ফল পুষবে না, ভিতরটা শুকিয়ে যাবে। আগে মাছ মাংস দেখা যায় বাসি থাকতো, কিন্তু এখন মাছগুলো কম হয়ে গেছে। মেন হচ্ছে ফল খাওয়া যাচ্ছে না। খাবারে ফরমালিন বা কেমিক্যাল আছে কিনা কিভাবে বুঝতে পারেন, এমন প্রশ্নের উত্তরে ভোক্তারা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। এসব ভোক্তার রয়েছে বর্তমান বাজার মনিটরিং ব্যবস্থা নিয়েও অভিযোগ। ফরমালিন যে আছে এখনো এটাও বোঝা যায়, কারণ ওইভাবে নষ্ট হয় না। বাজার মনিটরিং কেউ করে না, কেউ আসে না বাজার দেখতেও। সিটি আমার তো চোখে সিটি কর্পোরেশন লোক করে না। সাইনবোর্ড লাগানো আছে কোনটা কি দর কোনটা কি দর, কিন্তু ওই দরে কোনটাই বিক্রি হচ্ছে না। বিশ্বাসের উপরে বাজার করতে হয়। রাজধানীর বাজারগুলোতে ঘুরে দেখা যায় 2012 সালে রাজধানীর মোহাম্মদপুর, শান্তিনগর, মহাখালী, গুলশান 2, মগবাজার ও কাপ্তান বাজার সহ বেশ কিছু কাঁচা বাজারকে ফরমালিন মুক্ত ঘোষণা করা হয়। দেয়া হয় ফরমালিন ডিহাইড্রেট যন্ত্র। এছাড়া খাদ্যে ফরমালিন শনাক্ত করতে যেসব যন্ত্র দেওয়া হয়েছিল সেসব যন্ত্র ত্রুটিপূর্ণ হওয়ায় সেগুলো বাজার থেকে তুলে নেওয়ার আদেশ দেন হাইকোর্ট। এরপর আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু সময়ের সাথে সাথে এসব যন্ত্র হয়ে গেছে অকেজো, জানান বাজার কর্তৃপক্ষরা। এখন কোনো পরীক্ষা ছাড়াই কেনা বেচা হয় এসব বাজারে। 2টা মেশিনে অকেজো হয়ে রয়েছে। এই মেশিনগুলো বাজারে একান্ত প্রয়োজন, বিশেষ করে ফরমালিন তো 100% প্রয়োজন। এটা তো জরুরি, এটা সবসময় এটা দেখার জন্য, নাহলে তো মানুষের প্রতারণা হয়। এদিকে বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার সংরক্ষণে সিটি কর্পোরেশনের তৎপরতা আরো বাড়ানো উচিত বলে মনে করেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি গোলাম রহমান। এই উদ্যোগটা যদি আবার নেওয়া হয় এবং মোবাইল কোর্টগুলিকে যদি শক্তিশালী করা হয় তাহলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র জানালেন, এই সিটি কর্পোরেশনের অধীনে থাকা বাজারগুলোতে আবারও দেয়া হবে ফরমালিন ডিটেক্ট যন্ত্র। যে সমস্ত বাজারগুলোতে ফরমালিন ডিভাইস যেগুলো ডিটেক্টর যেগুলো রয়েছে, যেগুলো আপনার যদি ইনঅ্যাক্টিভ থাকে আমরা সেটাকে সাপ্লাই করে দেব। এছাড়া বাজার ব্যবস্থাপনা ও মনিটরিং ছাড়াও কাঁচা বাজারগুলোর উন্নয়নে সিটি কর্পোরেশনের সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করেন ভোক্তারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ থেকে বিমানে সরাসরি পণ্য পরিবহনে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা প্রত্যাহারে সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও 1 বছরে ওঠেনি নিষেধাজ্ঞা। এতে ইউরোপের বাজারে সবজি রপ্তানি কমে গেছে, আটকে গেছে রপ্তানিকারকদের বিপুল পরিমাণ বকেয়া পাওনা অর্থ। এদিকে শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে এ মাসেই আসছে যুক্তরাজ্যের পরিবহন বিভাগের একটি দল।
বিমানমন্ত্রীর প্রত্যাশা, শিগগিরই নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ব্রিটেন। হাজেরা শিউলির রিপোর্ট। নিরাপত্তা ঘাটতির কারণ দেখিয়ে 2016-র 8 মার্চ বাংলাদেশ থেকে সরাসরি বিমানে পণ্য পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য। উদ্ভূত পরিস্থিতিতে সরকার নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে গত বছরের 21শে মার্চ ব্রিটিশ প্রতিষ্ঠান রেডলাইন এভিয়েশনকে নিযুক্ত করে। কিছুদিন না যেতেই একই কারণে জার্মানির বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ লুফথানসাও বাংলাদেশ থেকে আকাশপথে সরাসরি পণ্য পরিবহন বন্ধ করে দেয়। এর মধ্যে পার হয়েছে একটি বছর। ব্যবহারকারীদের অভিযোগ, নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সিসি ক্যামেরা স্থাপন সহ বেসরকারিভাবেও অনেক অর্থ বিনিয়োগ করা হয়েছে। এতে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন হলেও কার্গো ভিলেজে দুর্নীতি কমছে না। সিভিল এভিয়েশন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ আমরা বাংলাদেশ ফ্রেট ফান্ড অ্যাসোসিয়েশন আমাদের প্রচুর অর্থ লগ্নি করেছি। আমরা আমাদের সিকিউরিটি সিস্টেমকে ডেভেলপ করেছি। তার সাথে দুর্নীতি কিন্তু বেড়েছে। আকাশপথে এই নিষেধাজ্ঞার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সবজি সহ পচনশীল পণ্য রফতানি। সরাসরি ফ্লাইট না থাকায় পণ্য রফতানি ও আমদানিতে খরচ বেড়েছে। ইউরোপের মার্কেটে আমাদের 35 থেকে 40% এক্সপোর্ট বন্ধ হয়ে গেছে। যাদের বকেয়া ছিল রেমিটেন্স গুলো এখনো পর্যন্ত অনাদায়ী অবস্থায় পড়ে আছে। হয়তো কিছু কিছু বায়ার আছে হয়তো তার ব্যবসা অন্যদিকে ডাইভার্ট করে নিছে। ডিরেক্ট ফ্লাইটে রপ্তানি করতে পারছি না। ফুড গ্রেনস বলেন, ভেজিটেবলস বলেন, পচনশীল আইটেম বলেন, ইন এডিশন পোশাকের কিন্তু ডিরেক্ট এক্সপোর্ট হয়ে থাকে। সময়ও বেশি লাগে, কষ্ট বৃদ্ধি পায়। তবে বিমানমন্ত্রী বলছেন যুক্তরাজ্যের চাহিদা অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। তার প্রত্যাশা এবারের সফরে যুক্তরাজ্যের পরিবহন বিভাগ নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুপারিশ করবে। অনেকগুলো পদক্ষেপ নিয়েছি, তারপরও তাদের একটা টিম, ডিএফটির টিম 17-18 তারিখে আসবে, তারা আবার দেখবে। আশা করি যে এবার তারা অনেক ভালো অভিজ্ঞতা পাবে এবং নিশ্চয়ই তারা সুপারিশ করবে যে এটা তুলে নেওয়া হোক। তৈরি পোশাক সহ বাংলাদেশের মোট রফতানি আয়ের সিংহভাগ আসে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে। বিশ্লেষকদের মতে আকাশপথে সরাসরি পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা না উঠলে রফতানির বাজারে প্রতিযোগিতায় সক্ষমতা হারাতে পারে বাংলাদেশ। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লা সিটি নির্বাচনে সেনা মোতায়েনের পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছেন প্রধান দুই মেয়র প্রার্থী। বিএনপির প্রার্থী সেনা মোতায়েনের দাবি জানালেও আওয়ামী লীগ প্রার্থী কোনো প্রয়োজনীয়তা দেখছেন না। রিটার্নিং কর্মকর্তারাও ভরসা করছেন র্যাব পুলিশের উপরই। তবে পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক যাই থাক, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় কমিশন যথাসময়ে সঠিক সিদ্ধান্ত নেবে বলে মনে করেন বিশ্লেষকরা। কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানকে সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। কুমিল্লা সিটি নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই নগরীতে নজরদারি বাড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র্যাব পুলিশের পাশাপাশি বিজিবির তৎপরতাও চোখে পড়ছে কখনো কখনো। এছাড়া জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারিও। এরপরেও নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা কাটছে না বিএনপি দলীয় মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর। তবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ার মতো কোনো কারণ দেখছেন না আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। এখন পর্যন্ত যে পরিবেশ, এটা সুষ্ঠু একটা নির্বাচন করার জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশই বিদ্যমান আছে। সেনা মোতায়েনের দরকার আছে না, আমার মতে সেনা মোতায়েনের কোনো দরকার নেই। আর্মি তো আমাদের ভাই, এটা তো অন্য কিছু না। বিজেপি দিতে পারে, পুলিশ দিচ্ছে, র্যাব দিতেছে, আর্মি দিলে অসুবিধা কি? এটা তো অন্যখান থেকে না, বা বিদেশি কোন লোক না। জনগণ চাইলে তারা যদি মনে করি কমিশন মনে করে দেওয়া উচিত। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বৈঠক করে ইতোমধ্যেই প্রধান নির্বাচন কমিশনার সেনা মোতায়েন নিয়ে কমিশনের অবস্থানও পরিষ্কার করেছেন। প্রায় একই সুরে কথা বললেন রিটার্নিং কর্মকর্তাও। পর্যাপ্ত ব্যবস্থা রয়েছেন, পর্যাপ্ত পুলিশ ফোর্স, স্ট্রাইকিং ফোর্স আছে। তাছাড়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিচ্ছে পর্যাপ্ত পরিমাণে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসবে। সুতরাং এখানে কোন রকম অনিয়ম বা কারচুপি করার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। গ্রহণযোগ্যতা ও ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার স্বার্থে বৈশ্বিক নির্বাচনে যা কিছু দরকার কমিশন তার সবই করবে বলে আশাবাদ এই বিশ্লেষকের। সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, তার মানে এটা নির্বাচন কমিশন একবার উড়িয়ে দেননি। প্রয়োজন হলে ডাকবেন, প্রয়োজন না হলে কেন ডাকবেন? পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চিহ্নিত সন্ত্রাসীদের উপর নজরদারি বাড়ানোর পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারের তাগিদ দিচ্ছেন অনেকেই। নির্বাচনে সেনা মোতায়েনের পক্ষে বিপক্ষে ইতোমধ্যেই তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। এই বিতর্ক কোথায় গিয়ে থামবে তা অনেকটাই নির্ভর করছে এই নির্বাচন কতটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তার উপরই। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, কুমিল্লা। সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হওয়ার 1 বছর পার হতে চললেও এখনো নাগরিক সুবিধা থেকে বঞ্চিত সম্প্রসারিত এলাকাগুলোর বাসিন্দারা। সংশ্লিষ্টরা বলছেন শুধু অন্তর্ভুক্তিতে সীমাবদ্ধ থাকা এবং পুরোপুরি সিটি কর্পোরেশনের কার্যক্রম শুরু না হওয়ায় অনেক এলাকারই বেহাল দশা।
বিলুপ্ত হওয়া ঢাকা মহানগরীর 16টি ইউনিয়ন নিয়ে বেলায়েত হোসাইনের 2 পর্বের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব। খানাখন্দে ভর্তি উঁচু নিচু রাস্তা, সব ধরনের যানবাহনকেই বেগ পেতে হয় গন্তব্যে পৌঁছাতে। এমন বেহাল দশা ঢাকা মহানগরীর দক্ষিণখান ইউনিয়নের প্রধান সড়কের। প্রায় একই রকম অবস্থা দক্ষিণখান থেকে উত্তরখান ইউনিয়নের সংযোগ সড়কটিরও। এখন তো মনে করেন যে একটু সুখ না আছে বলে কিছু হয় না, কিন্তু যখন নাকি আপনার এই কাদা হয় প্যাক হয় তখন তো মনে করেন যে গাড়ি উল্টা কত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় শুকনো মৌসুমেও এমন কাদা পানিতে ভর্তি থাকে অনেক সড়ক। মহানগরীর হরিরামপুর, ভাটারা, বেড়াইত, শ্যামপুর সহ 16টি ইউনিয়নের সবকটিরই এমন বেহাল চিত্র। বছরখানেক আগে এই ইউনিয়নগুলোকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করা হলেও এখনো সেই অর্থে কোনো কার্যক্রম শুরু হয়নি। ফলে বর্জ্য ব্যবস্থাপনা, সুয়ারেজ লাইন, মশক নিবারণ সহ অনেক সেবা থেকেই বঞ্চিত এলাকার বাসিন্দারা। ট্রেনগুলো জাম হয়ে গেছে, এখান থেকে বড় ধরনের কোন রকমের সুয়ারেজ লাইন নেই। এলাকার তো মানুষ তাই আমরা তো গরু ছাগল থাকি না, রাস্তাতে হাঁটুন লাগে, আমরা কার কাছে যাবো? সংশ্লিষ্টরা বলছেন, ভূমি হস্তান্তর কর থেকে পাওয়া মাত্র 1% বরাদ্দ দিয়ে সিটি কর্পোরেশনের সমান নাগরিক সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা সিটিতে আসি নামে মাত্র, কিন্তু সিটি কর্পোরেশন কার্যকলাপ এখন শুরু হয় নাই। এখন যা করছি ইউনিয়ন পরিষদ কর্তৃক, তো সিটি কর্পোরেশন আসলে টাকাটা উদ্ধার হবে বেশি, কাজও বেশি হবে। সিটি কর্পোরেশনের আমরা সেবা নিতে হলে তখন সিটি কর্পোরেশন এরকম ট্যাক্সও দিতে হয়। আমরা তো এখনো সিটি কর্পোরেশনের এরকম কোনো ট্যাক্স দিইনি। একটা ওয়ার্ডের সাথে এটাকে তুলনা করলে অবকাঠামোটা অনেক ব্যাকওয়ার্ড অবস্থা নিয়ে আসে। এটাকে আপডেট করা বা কাছাকাছি নিয়ে আসা এই বরাদ্দ সম্ভব। তবে স্থানীয় সরকার বিভাগের সচিব জানান, এলাকাগুলোর উন্নয়নের জন্য শিগগিরই বড় আকারের বিশেষ বরাদ্দ দেওয়ার পাশাপাশি নেওয়া হচ্ছে অনেক নতুন পরিকল্পনা। সড়ক, অবকাঠামো, ড্রেনেজ সিস্টেম সবকিছু কিন্তু আমরা নতুন করে করছি। দক্ষিণ সিটি কর্পোরেশনের 8টা ইউনিয়নের পূর্ণাঙ্গ উন্নয়ন নতুন পরিকল্পনা আমরা মন্ত্রণালয় থেকে নিয়েছি। অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন করে দিয়েছেন। ঢাকা উত্তর সিটির জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকার রাস্তাঘাট উন্নয়ন ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য 714 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না ব্রাহ্মণবাড়িয়া শহরের ফ্লাইওভার নির্মাণ কাজ। যানজটে নাকাল পৌরবাসী, ভোগান্তি কমাতে সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ। লঘুচাপের প্রভাবে ঝোড়ো হাওয়ার আশঙ্কায় কক্সবাজার সহ দেশের সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বন্ধ রয়েছে দেশের সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল। এতে দ্বীপে আটকা পড়েছেন 5 শতাধিক পর্যটক। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যেখানে বিপুল সংখ্যক পর্যটক প্রতিদিন ভ্রমণে যান। বিশেষ করে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত টানা 6 মাস সেন্ট মার্টিনের পর্যটন মৌসুম। বৃহস্পতিবার সেন্ট মার্টিন দ্বীপে গিয়ে আটকা পড়েছেন 5 শতাধিক পর্যটক। লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কায় কক্সবাজার সহ দেশের সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেতের কারণে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে আটকা পড়ায় পর্যটকরা দুশ্চিন্তায় পড়েছেন। বৃহস্পতি শুক্রবার আমাদের চলে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকেও সারাদিন আটকা, আজকেও তো এখন আমরা লাস্ট মোমেন্টে এসে যাইতে পারতেছি না। 2 দিন আগে ফ্যামিলি নিয়ে আসছি সেন্ট মার্টিনে, তো এখন একদিনের জন্য আসার থাকার কথা, একদিন জায়গায় আজকে 3 দিন হয়ে গেছে, যেতে পারতেছি না। গত মৌসুমে 6 মাসে সেন্ট মার্টিন দ্বীপে 5 লাখ পর্যটক ভ্রমণ করলেও এবছর আবহাওয়াগত কারণে তা হবে কিনা এ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা। ব্যবসার চাইতে আমরা পর্যটকদের নিরাপত্তাটা বেশি অনুভব করি, যার কারণে আমরা নিজেরা চালাচ্ছি না। অনেক রিজার্ভেশন ক্যান্সেল হয়ে গেছে আমরা রিজার্ভেশনের টাকা পয়সা গেস্টদেরকে ফেরত দিচ্ছি না। আমাদের পক্ষ থেকে ওনাদের ফিরিয়ে আনার জন্য, নিয়ে আসার জন্য এখানে কোথাও আমাদের গাফিলতি নেই, তবে সিস্টেমের কারণে আমরা যেতে পারছি না। আটকা পড়া পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও সুযোগ সুবিধা নিয়ে প্রশাসন তৎপর রয়েছে বলে জানালেন ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা। আমরা তাদের খোঁজ খবর রাখছি, আমাদের ট্যুরিস্ট পুলিশ সদস্যরা আছেন সেন্ট মার্টিনে, আর যারা ঝুঁকি নিয়ে আসছেন আমরা চেষ্টা করছি তাদেরকে বিরত রাখার জন্য। তারপরে বেশ কিছু পর্যটক চলে এসেছেন, আমরা চেষ্টা করছি তাদেরকে প্রতিরোধ করার জন্য, তারা যাতে সেফে থাকেন। আবহাওয়া অফিসের তথ্য মতে আরো কয়েকদিন এ পরিস্থিতি অব্যাহত থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলেই জাহাজ চলাচল শুরু হবে। সময় সংবাদ, কক্সবাজার। অবকাঠামো অপসরণজনিত সমস্যার কারণে নির্ধারিত সময়ের মধ্যে শেষ হচ্ছে না ব্রাহ্মণবাড়িয়া শহরের ফ্লাইওভার নির্মাণ কাজ। যানজটে নাকাল পৌরবাসীর ভোগান্তির মাত্রা সহসাই কমছে না। এ অবস্থায় সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। ব্রাহ্মণবাড়িয়া থেকে জুয়েলুর রহমানের ছবি ও উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট।
শহরের দক্ষিণ অংশে যানজট নিরসনে 2016 সালের জানুয়ারি মাসে ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ অংশে রেল লাইনের উপর দিয়ে শুরু হয় ফ্লাইওভার নির্মাণ কাজ। চলতি বছরের জুন মাসে কাজটি শেষ হওয়ার কথা ছিল, কিন্তু অবকাঠামো সম্প্রসারণজনিত জটিলতার কারণে নির্মাণ কাজের সময়সীমা আরও 6 মাস বাড়ানো হয়েছে। এতে শহরবাসীর দুর্ভোগ আরও বাড়ল। এখানে কোনো ট্রাফিক ব্যবস্থা না থাকার কারণে জনগণ খুব বেকায়দায় আছে এবং জনগণের খুব দুর্ভোগ পোহাচ্ছে। এই ফ্লাইওভারের কনস্ট্রাকশন প্রজেক্ট থেকে কোনো বেড়া দেওয়া হয় নাই। দ্বিতীয়ত যেটুকু নিরাপত্তা দরকার ছিল এইটুকু নিরাপত্তা দেয় না। 1.5 কিলো তো জায়গা আমরা তো বেশি ঘুরি এই জামের কারণে। পৌর এলাকার জনসাধারণের ভোগান্তির কথা স্বীকার করে জেলার সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী বলেন, ফ্লাইওভার নির্মাণজনিত যানজটের সমস্যা সমাধানে পৌরসভা ইচ্ছে করলে ভূমিকা রাখতে পারত। তাদের নিজস্ব যে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়টা আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারত। তারা এগিয়ে আসলে এই যানজট নিরসন অনেক ক্ষেত্রে হয়ে যেত। তবে পৌর মেয়রের দাবি, ফ্লাইওভার নির্মাণটি সড়ক ও জনপথ বিভাগের হওয়ায় এক্ষেত্রে পৌরসভার করার কিছুই নেই। এটা কিন্তু আসলে রোড সাইড হাইওয়ে রাস্তা, আমরা পৌরসভা হিসেবে কিন্তু আমাদের কোনো দায়িত্ব নাই। তবু আমাদের যতটুকু দরকার আমরা চেষ্টা করতেছি ট্রাফিক সরানোর জন্য। এদিকে সচেতন নাগরিকরা বলছেন, জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে পৌরসভা এবং সড়ক ও জনপথ বিভাগের রশি টানাটানি না করে ভাগাভাগি করে উদ্যোগ গ্রহণ করা জরুরি। তাদের মধ্যে দায়িত্বটা ভাগাভাগি করে নিলে পারেন, যে একজন এক সাইড দেখলেন আরেকজন আরেক সাইড দেখলেন, কিন্তু মানুষের ভোগান্তিটা আসলে সীমাহীন ভোগান্তি। 760 মিটার দৈর্ঘ্য এবং 7.6 মিটার প্রস্থ ফ্লাইওভারটি ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগ বাস্তবায়ন করছে। এজন্য ব্যয় ধরা হয়েছে প্রায় 79 কোটি টাকা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। অসময়ে কয়েক দফা বৃষ্টিতে তলিয়ে গেছে বরগুনার কয়েকশো হেক্টর জমির তরমুজের ক্ষেত। ফল আসার আগ মুহূর্তে এই অবস্থায় চরম বিপর্যয়ের মুখে পড়েছেন কয়েক হাজার কৃষক। দফায় দফায় বৃষ্টি হওয়ায় ক্ষেত থেকে পানি নামছে না। কৃষি অধিদপ্তর ক্ষতি কমাতে কৃষকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। এস এম সিফাতের ছবি এবং এম এ আজিমের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। একটু বৃষ্টি কমলেই ক্ষেত থেকে পানি সরানোর জন্য নেমে পড়ছেন তরমুজ চাষিরা। বরগুনায় গত কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টি হওয়ায় পানিতে তলিয়ে আছে একের পর এক তরমুজের ক্ষেত। অধিকাংশ তরমুজের ক্ষেতেই ফুল আসতে শুরু করেছিল। এ অবস্থায় গত কয়েক মাসের শুধু নিরলস পরিশ্রমই নয়, সে সাথে চরম লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। যে বৃষ্টিটা পড়ছে এই গাছটা বয়ে গেছে, অর্থাৎ গাছ ধরলে গেছে, এই গাছ আর ফল ধরবে না, গাছ শেষ। ক্ষেতের অবস্থা ভালো না, মানে বাঁচবে কিনা এখন গ্যারান্টি নাই। এত নিজের আর কি পরিশ্রম করে যদি টেকে আল্লাহ। আমার 3 লাখ টাকা ঋণ ছাড়াই না এবং জিনিস বন্ধক থোয়া আছে, তারপরে আরো অনেক ঋণই আছি এবং আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টিতে আমাদের ক্ষেত বুড়ে গেছে। যারা টাকা পাই বেড়া চাইবে না, দেওয়ার কোনো পর্যন্ত নাই। আর খেতে তো পানি, বৃষ্টির পানি জমিয়া আনুগুলো সব মরিয়ে দিতেছে। এদিকে ক্ষতি কমাতে দ্রুত পানি অপসারণের পরামর্শের পাশাপাশি সরকারি সহায়তার চেষ্টা চালাচ্ছেন বলে জানালেন জেলা কৃষি কর্মকর্তা। আমরা পরামর্শ দিচ্ছি পানি নিষ্কাশনের জন্য গর্ত করে পাইপ দিয়ে বা ড্রেনেজ যেভাবে যে পারতেছে আমরা তাদের এই পরামর্শ দিয়ে যাচ্ছি এবং ক্ষয়ক্ষতির পরিমাণটা যাতে কমাই আনা যায় সেই চেষ্টায় আমরা অব্যাহত রাখছি। এবছর জেলায় 3,500 হেক্টর জমিতে প্রায় 5,000 কৃষক তরমুজের চাষ করেছেন। প্রতি হেক্টর তরমুজ চাষে এখন পর্যন্ত কৃষকদের প্রায় 2.5 থেকে 3 লাখ টাকা খরচ হয়েছে। সময় সংবাদ, বরগুনা। ডাচরা নাৎসিদের অবশিষ্টাংশ এবং ফ্যাসিস্ট, এমন মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। নেদারল্যান্ডসে বসবাসরত তুর্কিদের এক সমাবেশ বাতিল করা নিয়ে দুদেশের চলমান উত্তেজনার জেরে শনিবার এই মন্তব্য করেন তিনি। তুর্কি প্রেসিডেন্টের এমন মন্তব্যকে পাগলামি হিসেবে অভিহিত করেছেন ডাচ প্রধানমন্ত্রী মার্কি রুট। দুদেশের উত্তপ্ত বাক্য বিনিময়ের জের ধরে আঙ্কারায় নেদারল্যান্ডসের দূতাবাস বন্ধ করে দিয়েছে তুরস্ক। তুরস্কে প্রেসিডেন্ট শাসিত সরকার ব্যবস্থা চালু করা নিয়ে গণভোটের সমর্থনে নেদারল্যান্ডসের রটারডামে রোববার দেশটিতে বসবাসরত তুরস্কের নাগরিকদের এক সমাবেশে অংশ নেওয়ার কথা ছিল তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর। কিন্তু নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে শনিবার ওই সমাবেশ বাতিল করে ডাচ সরকার। একই সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বিমান নেদারল্যান্ডসে অবতরণে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ডাচদেরকে নাৎসিদের অবশিষ্টাংশ ও ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ভবিষ্যতে কোনো ডাচ কূটনীতিকের ফ্লাইট কি করে তুরস্কে অবতরণ করে তাও দেখে নেওয়া হবে বলে হুমকি দেন তিনি।
তারা রাজনৈতিক শিষ্টাচার বা কূটনীতির কিছুই জানে না। তারা ভীরু ও কাপুরুষ। তারা যা করেছে তা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। এ ধরনের আচরণের মধ্য দিয়ে তারা নিজেদেরকে ফ্যাসিস্ট হিসেবে পরিচয় দিয়েছে। এরদোয়ানের এমন মন্তব্যকে পাগলামি বলে অভিহিত করেছেন ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট। নেদারল্যান্ডসের মাটিতে বসে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সভা সমাবেশ করার অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি। আমরা আগে থেকেই তাদেরকে জানিয়ে দিয়েছিলাম আমরা এ ধরনের সমাবেশের বিরুদ্ধে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী চাইলে এখানে তাদের কনসুলেট ভবনে অথবা তাদের কোনো কূটনীতিকের বাসভবনে ছোট পরিসরে সমাবেশের আয়োজন করতে পারতেন। আমরা সেক্ষেত্রে তা সুষ্ঠুভাবে আয়োজনে তাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে পারতাম, কিন্তু নেদারল্যান্ডসের রাস্তায় আমরা তাদেরকে এ ধরনের রাজনৈতিক সমাবেশের অনুমতি দিতে পারি না। এর আগে শনিবার সকালে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, নেদারল্যান্ডস ভ্রমণে তার উপর নিষেধাজ্ঞা জারি করা হলে ভবিষ্যতে নেদারল্যান্ডসকে চরম মাশুল গুনতে হবে। একই সঙ্গে দেশটির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপেরও হুমকি দেন তিনি। সম্প্রতি টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে নেদারল্যান্ডসে বসবাসরত তুর্কি নাগরিকদের নিজ দেশে যোগাযোগের ক্ষেত্রে ডাচ সরকার প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে জিম্মি করে রেখেছে বলে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করলে দুদেশের মধ্যে উত্তেজনা শুরু হয়। অন্যয় কর্মকার, সময় সংবাদ। এবার খেলার খবর। হাই পারফরমেন্স দলের ব্যানারে শুরু হয়েছে ইমার্জিং কাপ টুর্নামেন্টের প্রস্তুতি ক্যাম্প। 22 সদস্যের প্রাথমিক দলের দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবি কোচ মিজানুর রহমান বাবুলকে। এইচপি দলের আনুষ্ঠানিক ক্যাম্পে প্রথম দিন উপস্থিত ছিলেন 17 জন ক্রিকেটার। তাদের নিয়ে চলছে ফিটনেস ট্রেনিং। 8 দলের টুর্নামেন্টে ফাইনাল খেলার স্বপ্ন দেখছেন কোচ বাবুল। প্রায় প্রতিদিনই সভায় বসছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নীতি নির্ধারকরা। বোর্ড প্রাঙ্গণে প্রবেশ করলেই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সহ দেখা মেলে হাবিবুল বাশার সুমন ও সাজ্জাদ আহমেদ শিপনের নির্বাচক প্যানেলের। দুপুরের সভায় যোগ দেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খানও। শ্রীলঙ্কা সফরে টাইগারদের ওয়ানডে ও টি-20 দল ও ইমার্জিং কাপ ক্রিকেটের চূড়ান্ত দল ঘোষণার পাশাপাশি আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগও আছে আলোচনায়। তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির চূড়ান্ত সূচি না পাওয়ায় ঘোষণা করা হচ্ছে না ইমার্জিং কাপের দল। তাই আর কালক্ষেপণ না করে এইচপির আদলেই শুরু হলো এই টুর্নামেন্টের প্রস্তুতি ক্যাম্প। গুরুদায়িত্বটা বর্তেছে বয়সভিত্তিক দল নিয়ে নিয়মিত কাজ করা অভিজ্ঞ কোচ মিজানুর রহমান বাবুলের কাঁধে। স্কিল ফিটনেসের পাশাপাশি আমরা এই ফার্স্ট উইকটা আমরা কিছুটা নেট সেশনও থাকবে আমাদের, যেহেতু লঙ্গা ভার্সনে ছেলেরা ছিল, যদি 50 ওভার্সের কিছু টাচ তাদেরকে দেওয়া আর কি। 27 মার্চের ক্রিকেট যুদ্ধের আগে মাশরাফি সহ শ্রীলঙ্কা সফরে টাইগারদের ওয়ানডে দলের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে গড়া দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে যুবারা। সব মিলিয়ে ঘরের মাটিতে বড় স্বপ্ন দেখছেন কোচ। 2টা প্র্যাকটিস ম্যাচ খেলবো আমরা 18-20 ফতুল্লাতে, দেন আমরা 21 তারিখ চলে যাব কক্সবাজার। 27 তারিখে আমাদের প্রথম খেলা টুর্নামেন্টের হংকং। দেন ওইখানেও আমরা 2টা প্র্যাকটিস ম্যাচ খেলবো। সিলেক্টর হয়তো আমাদের একটা ইনভাইটেড 11 দিবে। আমাদের গ্রুপে হংকং, নেপাল আছে যারা নাকি ন্যাশনাল টিম খেলবে, আর পাকিস্তান আমাদের গ্রুপে। ফাইনাল খেলার এক্সপেক্ট করি সবসময়, এবং আমাদের সামর্থ্য আছে ফাইনাল পর্যন্ত খেলার। এদিকে শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় টেস্টের আগে উড়িয়ে নেওয়া হয়েছে ইমরুল কায়েসকে। জানা গেছে টেস্ট সিরিজ শেষে দেশে ফিরে আসবেন মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক ও কামরুল ইসলাম রাব্বি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। দোল পূর্ণিমায় লালন স্মরণোৎসবে ভক্ত, সাধু আর দর্শনার্থীদের ভিড়ে মুখরিত এখন কুষ্টিয়ার লালনের আখড়াবাড়ি। গতকাল সন্ধ্যায় লালন অনুসারীদের অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় এ সাধুসঙ্গ। এদিকে বাউল সাধকরা যাতে নির্বিঘ্নে দোল পূর্ণিমা পালন করতে পারে তাই সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কুষ্টিয়া থেকে এস.এম. রাশেদের পাঠানো তথ্য এবং বাবুল হোসেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউরিয়ার কালীগঙ্গা নদীর তীরে ভক্ত আর দর্শনার্থীদের ভিড়ে তিল ধারণের ঠাঁই নেই লালনের আখড়াবাড়িতে। গানের সুরে সুরে সাইজির বারামখানায় চলছে গুরু শিষ্যের ভাব বিনিময়। শনিবার সন্ধ্যায় চালপানি গ্রহণ করে অধিবাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় দোল পূর্ণিমার এই কার্যক্রম। এ সময় আত্মশুদ্ধির জন্যই তারা বারবার সাঁইজির আখড়ায় ফিরে আসেন বলে জানান ভক্ত ও সাধুরা। আত্মশুদ্ধির জন্য, নিজকে সংস্কার হওয়ার জন্য আমরা এখানে আসছি বা এই পথে থাকি, যাতে জীবনে আবার কোনো লোভ লালসা এসবগুলো না আসে এবং কোনো বার জগতের কোনো খেয়াল না থাকে, শুধু গুরুর দিকে নিয়ে আর
আসে যাবে তখন। কোনো জাতির বিচার করেন নাই, কোনো ধর্মের বিচার করেন নাই, কোনো ঐশ্বর্যের বিচার করেন নাই। সাইজি বিচার করেছে শুধু মানব ধর্ম, মানববাদী। তাই সাইজি বলল মানুষ বুঝলে সোনার মানুষ হবে। দোল পূর্ণিমায় বাউল সাধকরা যাতে লালন শাহের স্মরণ উৎসব নির্বিঘ্নে পালন করতে পারেন তার সব ব্যবস্থাই নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। লালন শাহজির স্মরণ উৎসবে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি প্রবেশ পথে আর্চওয়ে এবং পুরো এলাকাটা আমরা সিসি ক্যামেরায় আওতা নিয়ে এসেছি। ফকির লালন শাহ জীবিত থাকাকালীন প্রতি দোল পূর্ণিমায় উৎসব করতেন। তারই ধারাবাহিকতায় তার অনুসারীরা প্রতি বছর এই লালন উৎসব পালন করে আসছে। সময় সংবাদ, কুষ্টিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ ভবন ভাঙতে 6 মাসের সময় বেঁধে দিলেন আপিল বিভাগ। না ভাঙলে উদ্যোগ নেবে রাজু। রাজধানীর হাজারীবাগে চালু থাকা সব ট্যানারি বন্ধে হাইকোর্টের নির্দেশ, আপিল বিভাগেও বহাল। নৌবাহিনীতে যোগ হচ্ছে সাবমেরিন নবযাত্রা ও জয়যাত্রা। কিছুক্ষণ পর প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধন, বাড়বে সক্ষমতা, কমাবে জঙ্গি ঝুঁকি, মত বিশেষজ্ঞদের। নানা ব্যবস্থার পরও যুক্তরাজ্যে বিমানে সরাসরি পণ্য পরিবহনে ওঠেনি নিষেধাজ্ঞা, রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। কার্গো ভিলেজে দুর্নীতির অভিযোগ ব্যবসায়ীদের। এবং ফরমালিন যাচাইয়ে রাজধানীর কাঁচা বাজারগুলোতে নেই কোনো ব্যবস্থা, নজরদারি নিয়ে সাধারণ মানুষের অসন্তোষ। অকেজো মেশিন বদলানোর আশ্বাস মেয়রের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।